স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে অদ্বৈত মল্লবর্মণ রচিত তিতাস একটি নদীর নাম। ইতিমধ্যে তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে প্রবাসখণ্ডটি পাঠ শুরু হয়েছে। প্রবাসখণ্ড অধ্যায়টি অনেকটা বড় হওয়ায় আমি 3টি ভাগে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাবো। ইতিমধ্যে প্রবাসখণ্ডের 2টি ভাগ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যারা প্রবাসখণ্ডের প্রথম 2টি ভাগ শোনেননি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেওয়া হলো, সেখানে ক্লিক করে অনায়াসে শুনে নিতে পারবেন। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। বেদিনী তরুণী, স্বাস্থ্যবতী, তার স্তন 2টি দুর্বিনীতভাবে উঁচাইয়া উঠিয়াছে। তার কোমল উন্নত স্পর্শ কিশোরের সর্বশরীরে বিদ্যুতের শিহরণ তুলিল। বাঁশের গুড়ি হইতে পড়িয়া গিয়া হাত পা ভাঙিয়া সে হয়তো একটা কাণ্ড করিয়া বসিত। বেদিনী এক হাত ডান বগলের তলায় ও অন্য হাত বাম কাঁধের উপরে দিয়া বুক পর্যন্ত বাড়াইয়া কিশোরকে নিজের বুকে চাপিয়া ধরিল। অবলম্বন পাইয়া কিশোর পড়িয়া গেল না, কিন্তু দিশা হারাইল। বেদিনীর বুকটা সাপের মতো ঠান্ডা। তারই চাপ হইতে ধীরে ধীরে মুক্ত করিয়া দিয়া বলিল, দাদা, পড়ো কেনে? আমারে ধরবার পারো না? তিলকগুলোই হইতে ডাকিয়া বলিল, বাদদানি, তুমি তোমার নাও যাও। তুমি বুড়া মানুষ, তোমার সাথে আমার কি? আমার বেশাতি এই জনার সাথে। সে কিশোরের কাঁধের উপর হাত দিয়া আবার তার বুকখানা কিশোরের পিঠে ঠেকাইতে গেল। এ জনা তোমার কোন জনমের কুটুম গো? শকুন্না বুড়া, উকুইন্না বুড়া, তুই কথা কইস না। তুই কেমনে জানবি এ জনা আমার কি? নিজের লোককে গাল দিতেছে। উভয় সংকটে পড়িয়া কিশোর বলিল, তা বাদদানি, তুমি অখন তোমার নাও যাও। মাছ দিলেই যাই, বাস করতে কি আইসি? এই নেও 4 পয়সার মাছ, এইবার যাও। মাছ পাইলাম, কিন্তু মানুষ তো পাইলাম না। তুমি মনের মানুষ। নাগরালি রাগ, আমার তিলকের বড় রাগ। রাগের ধার ধারি না, মনের মানুষ থুইয়া যাই, শেষে বুক থাপড়াইয়া কান্দি। অত ঠকাঠকির বেশাতি আমি করি না। কিশোরের হাসি পাইল, বলিল, এক পলকে মনের মানুষ হইয়া গেলাম? তোমার আগের মনের মানুষ কই? ওইরা গেছে। সময় থাকতে বান্ধি নাই, তোমারে সময় থাকতে বাঁধতে চাই। কি তোমার আছে গো বাদানি, বাঁধবা কি দিয়া? সাপ দিয়া? ঝাঁপিতে সাপ আছে? বেদিনী ঝাঁপি খুলিয়া 2 হাতে 2টা সাপ বাহির করিয়া আনিল, আগাইয়া দিল কিশোরের গলার কাছে। কিশোর ভয় পাইয়া বলিল, বাদদানি, তুমি তোমার সাপ সরাও, বড় ডর করে। সরাইতে পারি যদি আমার কথা রাখো। কি কও না? আর 2টা মাছ ফাও দেও। এই নেও। কিশোর অপ্রসন্ন মুখে কতকগুলি মাছ তুলিয়া দিয়া বলিল, এইবার তুমি যাও। যাই, তুমি বড় ভালো মানুষ, তুমি আমার নাতিন জামাই। কিশোর স্বর্গের ইন্দ্রসভা হইতে এক ঠেলায় মাটিতে পড়িয়া গেল। বেদিনী বিজয়িনীর বেশে চলিয়া যাইতেছিল, এমন সময় সুবল ছুটিয়া আসিয়া বলিল, বাদদানি, তোমার কাছে সাবান আছে? আমারে 2 পয়সার সাবান দিয়া যাও। গান শুরু হওয়ার আগেই 3 জনে সাজগোজ করিয়া খলায় উপস্থিত হইল। সাজের মধ্যে ধুতি ঢিলা করিল, গামছা কাঁধ হইতে কায়দা করিয়া বুকে ঝুলাইল। পেশিবহুল বাহুবুক এই শয্যাতেই শ্রীসম্পন্ন হইয়াছে। গিয়া দেখে অপরূপ কাণ্ড। মোড়লের বড় বড় 4টা বিল আছে। বর্ষাকালে চারিদিক জলে একাকার হইয়া যায়। তখন দেশ দেশান্তরের মাছ এইসব বিলে আসর জমায়। জল কমিয়া আসিলে মোড়লের লোকেরা বিলগুলিতে বাঁধ দেয়। সব মাছ তখন বন্দী হয়। হাজার হাজার লক্ষ লক্ষ রুই, কাতলা, নান্দিল, মৃগেল মাছ। দূর দূরান্তরের গ্রাম হইতে মালুদের অনেক নৌকা আসে। এক একটি নৌকাতে থাকে 4-5 জন পুরুষ ও 15-20 জন স্ত্রীলোক।
এমনভাবে 12 গাঁয়ের 12 রকম মালো নরনারী এক জায়গায় জড়ো হয়, 6 মাসের স্থায়িত্ব নিয়া বড় বড় চালাঘর উঠিতে থাকে। এক একটা চালা এক দৌড়ের পথ লম্বা। কারোর সঙ্গে কারোর কোনো কালের দেখা সাক্ষাৎ ছিল না। এখানে আসিয়া সকলে এক সংসারের লোক হইয়া গিয়াছে। একসঙ্গে খায়, থাকে, কাজ করে। মহোৎসবের রান্নার মতো স্তূপাকারে ভাত তরকারি রান্না হয়। ঢালা পংক্তিতে বসিয়া খায়, মুখ ধুইয়া আবার কাজে বসে। কি এত কাজ? না, মেয়েরা বঁটি মেলিয়া কাতারে কাতারে বসিয়া যায়। পুরুষেরা মাছের ঝুড়ি ধরাধরি করিয়া আনিয়া তাহাদের পাশে স্তূপ করিতে থাকে। মেয়েদের হাত চলে ঠিক কলের মতো। এত বড় মাছটাকে পলকে ঘুরাইয়া পেটে পিঠে গলায় 3 পোঁচ দিয়া ঘাড়ের উপর দিয়া ছুঁড়িয়া মারে। সে মাছ যথাস্থানে জড়ো হয়। আরেক দল পুরুষ সেখান হইতে নিয়া ডাঙিতে তোলে শুকাইবার জন্য। দিনের পর দিন এইভাবে 3 মাস কাজ চলে। 6 মাসের প্রবাস সারিয়া তারা যার যার দেশে পাড়ি জমায়। ইহাকে বলে খলা বাওয়া। তারা ঝুড়ি ভরা আবির আনিয়াছে, গামলা ভরা রং গুলিয়াছে। চৌকোনা 4 থাকের একটি মাটির সিঁড়ির উপর 2 পাশে পোঁতা 2খানা বাঁশের সঙ্গে দড়ি বাঁধিয়া একখণ্ড শালু কাপড়ে একটি ছোট গোপাল ঝুলাইয়াছে। নিতান্তই নাড়ু গোপাল। পাশে রাধা নাই। হামা দিয়া হাত বাড়াইয়া লাল কাপড়ের বাঁধনে লটকাইয়া একা একাই ঝুলিতেছে। এক একজন আসিয়া তার গায়ে মাথায় আবির মাখাইয়া একটা করিয়া দোলা দিয়া যায়। তারই দোলনে সে অনবরত দুলিয়া চলিয়াছে। এ পক্ষ প্রস্তুত। সুখদেবপুরের দল এখনো আসিয়া পৌঁছায় নাই। আপ্যায়নকারীদের একজন তিলকদিগকে ঠাকুরের কাছে নিয়া ঝুড়ি হইতে কয়েক মুঠা আবির একখানা ছোট পিতলের থালিতে তুলিয়া দিয়া বলিল, ঠাকুরের চরণে আবির দেও। প্রেমের দেবতা কোথায় কার জন্যে ফাঁদ পাতিয়া রাখে কেউ কি বলিতে পারে? উজানিনগরের খলাতে কিশোর এমনই একটা ফাঁদে ধরা পড়িল। কার সঙ্গে কার জোর বাঁধা হইয়া থাকে তাও কেউ বলিতে পারে না। যাকে জীবনে কখনো দেখি নাই, হঠাৎ একদিন তাকে দেখিয়া মনে হয় সে যেন চিরজনমের আপন। প্রেমের দেবতা অলক্ষ্যে কার সঙ্গে কখন কার গাঁটছড়া বাঁধিয়াছেন কেউ জানে না। তারা তো 3 জনে গোপালকে আবিরে রঞ্জিত করিল। তারপর কয়েকজন পুরুষ মানুষ তাহাদের গালে মাথায় আবির দিয়া রাঙাইবার পর 3-4 জন স্ত্রীলোক আবিরের থালা লইয়া আগাইয়া আসিল। কয়েকজন কিশোরের কাছে মাতৃসমা। তারা কিশোরের কপাল রাঙাইল। আশীর্বাদের মতো সে আবির গ্রহণ করিয়া কিশোর নিজে তাদের পায়ে আবির মাখাইয়া কপালে পায়ের ধুলা ঠেকাইল। কয়েকজন তরুণী বোন বৌদিদের বয়সী, তারা আবির লাগাইয়া গালে আর কপালে। কিশোর নীরবে গ্রহণ করিল। গোলমালে ফেলিল আরেকজন। অবিবাহিতা মেয়ে, দেহে যৌবনের চিহ্ন ফুটিয়াছে, সেসব ছাপাইয়া বহিয়াছে রূপের বান। বসন্তের এই উদাত্ত দিবসে মনে লাগিয়াছে বাসন্তী রং, প্রাণে জাগিয়াছে অজানা উন্মাদনা। পঞ্চদশী বড়ই সাংঘাতিক বয়স এইটা। মনের চঞ্চলতা শরীরে ফুটিয়া বাহির হয়, হইবেই। মালোর মেয়েরা বিবাহের আগে অত বড় থাকে না, অতখানি বড় হয় বিবাহের 2-3 বছর পরে। কোথা হইতে কেমন করিয়া এই অনিয়ম এখানে আসিয়া পড়িয়াছে। কিশোরের গালে আবির দিতে মেয়েটার হাত কাঁপিল, বুক দুরু দুরু করিতে লাগিল। তার ছন্দময় হাতখানার কোমল স্পর্শ কিশোরের মনের এক রহস্য লোকের পদ্মরাজের ঘোমটা ঢাকা দলগুলিকে একটি একটি করিয়া মেলিয়া দিল। সেই অজানা স্পর্শের শিহরণে কাঁদিয়া উঠিয়া সে তাকাইল মেয়েটির চোখের দিকে। সে চোখে মিনতি। সে মিনতি বুঝি কিশোরকে ডাকিয়া বলিতেছে, বহু জনমের এই আবিরের থালা সাজাইয়া রাখিয়াছি তোমারই জন্যে, তুমি লও। আমার আবিরের সঙ্গে তুমি আমাকেও লও। থালা শুদ্ধ তার অবাধ্য হাত দুটি কাঁপিতেছে। লজ্জায় লাল হইয়া সে চোখ নত করিল। তাকে বাঁচাইল তার মা। মাথার কাপড় একটু টানিয়া সলজ্জভাবে তার মেয়েকে নিজের বুকে আশ্রয় দিল।
কিশোরের ধ্যান ভাঙিল সুবল, হাতে একটা ঝাঁকুনি দিয়া বলিল, অ দাদা, গানের আসরে চলো। সুখদেবপুরের অর্ধেক মানুষ মাছ ধরায় গিয়াছে, মোড়ল গিয়াছে একটা শুকনা বিল লইয়া বাসুদেবপুরের লোকদের সঙ্গে পুরানো একটা বিবাদ মিটাইতে। সুখদেবপুরের নারীরা আসিয়া খলার নারীদের সহিত মিশিল, পুরুষরাও আসিল ঘরের দরজা বন্ধ করিয়া। পুরুষেরা কতক্ষণ রং মাখামাখি করিয়া শ্রান্ত দেহে চাটাইয়ের উপর বসিয়াছে। ওদিকে মেয়েদের রং মাখামাখির পালা চলিতেছে, এদিকে পুরুষদের হোলি গান শুরু হইয়াছে। একজনকে সাজাইয়াছে হোলির রাজা, তার গলায় কলা গাছের খোলের মালা, কলা পাতার টোপর, পরনে ছেঁড়া ধুতি, গায়ে ছেঁড়া ফতোয়া, মাঝে মাঝে উঠিয়া কোমর বাঁকাইয়া নাচে, আবার বসিয়া বিরাম নেয়। বুড়া মানুষ বহুদিন পরে আনন্দের আমেজ পাইয়া তিলকের এইরূপ হোলির রাজা হইবার ইচ্ছা করিতেছিল। কিশোরের কানে কানে বলাতে উত্তর পাইল, আমরা বিদেশি মানুষ, সভ্য হইয়া বৈশ্যা থাকাই ভালো। নাচানাচি করলে তারা পাগল মনে করবে, কিন্তু তিলক দমিবার লোক নয়। সে প্রতীক্ষা করিয়া থাকিল, গানের সোম যখন চড়িবে, ঝুমুরের তাল উঠিবে, তখন সে কোনো দিকে না চাহিয়া আসরের মাঝখানে দাঁড়াইয়া নাচিবে। একবার কোনো রকমই উঠিয়া কয়েক পাক নাচিতে পারিলে লজ্জা ভাঙিয়া যায়, কোনো অসুবিধা হয় না। গায়কেরা দুই দলে পৃথক হইয়া গান জুড়িল, রাধার দল আর কৃষ্ণের দল। রাধার দল ভদ্রভাবে গান তুলিল, সুখ বসন্তকালে ডেকো নারী, ওরে কোকিল বলি তোমারে, বিরহিণীর বিনে কান্ত হৃদাগ্নি হয় জ্বলন্ত, জলে গেলে দ্বিগুণ জলে হয় না রে শান্ত, সেজে ত্যাজে অলি কুসুম কলি রইল কি ভুলে। কৃষ্ণের দল সুর চড়াইল, বসন্তকালে এলো রে মদন, ঘরে রয় না আমার মন, বিদেশে যাহার পতি, সেই নারীরা কি বা গতি, কতকাল থাকিবে নারী বুকে দিয়া বসন। রাধার দল তখনও ধৈর্য ঠিক রাখিয়া গাহিল, বনে বনে পুষ্প ফোটে, মধুর লোভে অলি জোটে, কতই ব্যথা মনে মনে ওঠে সই, ব্যথা কার বা কাছে কই, দারুণ বসন্তকাল গো, নানা বৃক্ষে মেলে ডাল গো, প্রবাস করে চিরকাল সে এলো কই, বসিয়া তরুর শাখে কুহু কুহু কোকিল ডাকে, আরে সখী রে। কৃষ্ণের দল এবার অসভ্য হইয়া উঠিল, আজও শোন ব্রজ নারী, রাজকুমারী, তোমার যৌবনে করব আইন জারি, হস্তে ধরে নিয়ে যাব, হৃৎকমলে বসাইব, রঙ্গিনী আইলো, হস্তে ধরে নিয়ে যাব, হৃদকমলে বসাইব, বসন্তুলিয়া মারব ওই লাল পিচুকারি। রাধার দল এই গানের কি উত্তর দিবে ভাবিতেছে, এমন সময় মেয়েদের তরফ হইতে আপত্তি আসিল, পুরুষদের গানে এখানেই শেষ হোক। দুপুর গড়াইয়া গিয়াছে, এখন মেয়েদের গান আরম্ভ করিতে হইবে। রসালো প্রসঙ্গ পাইয়া তিলক মনে মনে উল্লসিত হইয়া উঠিয়াছিল, ভাবিয়াছিল রাধার দল কৃষ্ণপক্ষকে কড়া একটা উত্তর দিয়া আরো চেতাইবে, তারপর কৃষ্ণপক্ষের মুখ দিয়া যাহা বাহির হইবে তাহার সঙ্গে সঙ্গে নাচিতে উঠিবে। তার আশাভঙ্গ হইল। দোলমণ্ডলের চারিদিকে খলার ও সুখদেবপুরের মেয়েরা সেদিন একাকার হইয়া গিয়াছে, কারো হাতে একজোড়া রামকর্তাল, কারো বা শুধু হাত। একসঙ্গে অনেকগুলি করতাল বাজিয়া উঠিল, ঝা 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 ঝম ঝম, ঝা 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 ঝম ঝম শব্দে আকাশ ফাটাইয়া দিল। তার সঙ্গে অনেকগুলি কাকন পড়া হাতের মিলিত করতালি। তারপর অনেকগুলি মেয়ের পা একসঙ্গে নাচিয়া উঠিল, অনেকগুলি মেয়ের কণ্ঠ এক সুরে গাহিয়া উঠিল। কিশোরের মন এক অজানা আনন্দ সাগরে ডুবিয়া গেল। দলের ভিতরে সেই মেয়েটিকেও দেখা গেল, মার পায়ের দিকে তাকাইয়া সেই তালে তালে পা ফেলিতেছিল। কিশোরের সহিত চোখাচোখি হইয়া সে তাল কাটা পড়িল, পার উঠিতে চাহিল না। মা সস্নেহে মুখ ঘুরাইয়া চাহিয়া দেখে, মণ্ডলের মধ্যে থাকিয়া মেয়ের পা দুটি স্তব্ধ হইয়া গিয়াছে, আর ঘন ঘন লাজে রাঙা হইয়া উঠিতেছে। কারণ কি না, অদূরে দাঁড়াইয়া কিশোর তাহাকেই দুই চোখের দৃষ্টি দিয়া যেন গ্রাস করিতেছে।
মণ্ডলের তালভঙ্গ হইতেছে দেখিয়া মা তাহাকে ঠেলিয়া বাহির করিয়া দিল। মণ্ডল ছাড়া হইয়া সে আরো বিপন্ন বোধ করিল। এইবার সে কি করিবে ভাবিতেছে, এমন সময় এক ভয়ানক কাণ্ড ঘটিল। দমকা হাওয়ার মতো একটা আকস্মিক শব্দে মেয়েদের কণ্ঠ পদ স্তব্ধ হইয়া গেল। মৃদু তরঙ্গায়িত তরাগে যেন সহসা জাগিল ঝঞ্ঝার বিক্ষোভ। সুখদেবপুরের পুরুষ যারা উপস্থিত ছিল চক্ষুর পলকে উঠিয়া মালকোঁচা মারিয়া রুখিয়া দাঁড়াইল। যে ঘরে লাঠিসোঁটা থাকে সে ঘরে ঢুকিয়া কয়েকজন বিদ্যুতের গতিতে লাঠির তারা বাহির করিয়া আনিল। সাজো সাজো রবে খলা তোলপাড় হইয়া উঠিল। ততক্ষণে বাসুদেবপুরের ওরা ঢুকিয়া পড়িয়াছে। মেয়েদের মধ্যে হুলস্থুল পড়িয়া গেল। আক্রমণকারীদের কয়েকজন লাঠি হাতে মেয়েদের দলে পড়িয়া লাফালাফি করিতেছে। একজন সেই বিমূঢ় মেয়ের দিকে আগাইয়া আসিতেছে যেন। এইবার কিশোরের চৈতন্য হইল। সে লাফাইয়া মেয়েদের সামনে পড়িয়া দুর্বৃত্তের গতিরোধ করিল। তার লাঠি তখন আকাশে আস্ফালন করিয়া কিশোরের মাথায় পড়ে আর কি। ঠিক সেই মুহূর্তে সুখদেবপুরের একজনের বিপুল এক লাঠির ক্ষিপ্ত আঘাত আক্রমণকারীকে ধরাশায়ী করিল। তার হাতের লাঠি লক্ষ্যচ্যুত হইয়া কিশোরের মাথায় না পড়িয়া হাতে পড়িল। মুহূর্তের মধ্যে মুড়মুষোর হাত হইতে সেই লাঠি ছিনাইয়া লইয়া সে আগাইয়া যাইতেছিল। পিছন হইতে টান পড়ায় ফিরিয়া দেখে তার ধুতির খুঁট দুই হাতে মুঠা করিয়া ধরিয়া মেয়েটা মূর্ছা যাইতেছে। তারপর শত শত কণ্ঠের শোরগলের মধ্যে শত শত লাঠির ঠকাঠক ঠকাঠক শব্দ হইতে লাগিল। কারো হাত ভাঙিল, পা ভাঙিল, কারো মাথা ফাটিল। আক্রমণকারীদের অনেকেই আর ফিরিয়া গেল না। রক্তাক্ত দেহে এখানেই পড়িয়া রহিল। অন্যেরা লাঠি ঘুরাইয়া পিছু হটিতে হটিতে খোলা মাঠে নামিয়া দৌড় দিল। ইহারই পটভূমিকায় কিশোর মূর্ছিতা মেয়েটাকে পাঁজাকোলা করিয়া তুলিয়া ঘন ঘন হাঁকিতে লাগিল। এর মা কই, এর মা কই? ডরে অজ্ঞাত হইয়া গেছে। জল আন, পাংখা আন। মেয়েটার চুলগুলি আলগা হইয়া মাটিতে লুটাইয়া পড়িয়াছে। গলা টান হইয়া মাথাটা এলাইয়া পড়িয়াছে। বুকটা চিতাইয়া এতখানি উঁচু হইয়াছে যে কিশোরের নিঃশ্বাস লাগিয়া বুঝিবা আবরণটুকু খসিয়া যায়। মা এই জায়গায় দাঁড়াইয়া তখন কাঁপিতেছিল। কিশোরের ডাকে সম্বিত পাইয়া ভাড়ার ঘর হইতে তেল জল পাখা আনিয়া দিল। কিশোর তেল জলে এক করিয়া গায়ের জোরে খুঁটিয়া দিয়া হাতের তালুতে চাপিয়া চাপিয়া মাথায় দিতে মেয়েটা চোখ মেলিয়া চাহিল। আপনার মাইয়া আপনি নেন বলিয়া কিশোর ত্যাগ দেখাইল। কথা কয়টি ঠিক জামাইয়ের মুখের কথার মতো হইয়া মেয়ের মার কানে গিয়া ঝঙ্কার তুলিল। সেই দিন হইতে এক মহাযুদ্ধের সূত্রপাত হইয়া রহিল। বাসুদেবপুরের ওরাও কম নয়, সংখ্যায় তারা বেশি, দাঙ্গাতেও খুব ওস্তাদ। সুখদেবপুরের মালোরাও বিপদ আসিলে পিছুপা হয় না। বিশেষত তাহাদের মোড়লকে ইহারা আটকাইয়া রাখিয়াছে। ঝগড়াটা ছিল অনেক দিন আগের। বিনা রক্তপাতে যাহাতে মীমাংসা হয় তারই চেষ্টা করিতে মোড়ল তাহাদের গ্রামে গিয়াছিল, আর ফিরিয়া আসে নাই। কাজেই সুখদেবপুরের মালোরা স্থির থাকিবে কি করিয়া? একটা মহাপ্রলয়ের আভাস লইয়া প্রহরগুলি অতিক্রান্ত হইতে থাকিল। পুরুষদের প্রস্তুতির আড়ম্বর আর নারীদের আতঙ্কের নিঃশ্বাসে সুখদেবপুরের বাতাস ভারী হইয়া উঠিল। প্রতি ঘর হইতে বাহির হইতে লাগিল লাঠির তাড়া, চোখা চোখা মুলি বাঁশের কাঁদি, এক কেঠে কোচ, চল প্রভৃতি নানাবিধ সরঞ্জাম। সব কিছু সাজাইয়া গোছাইয়া লইয়া মালোরা একটিমাত্র ইঙ্গিতেই অপেক্ষায় প্রস্তুত হইয়া রহিল। কিশোরের মনে একটা অস্বাভাবিক আশা জাগিয়াছে, সেই মেয়েটির সঙ্গে তার বিবাহ হইবে। আশাটা আরও অস্বাভাবিক এই জন্য, সে নিজে কাউকে কিছু বলিতে পারিবে না, তাকেই বরং কেউ আসিয়া বলুক। মনে মনে সে কল্পনার রং ফলায়। আচ্ছা, এমন হয় না মেয়ে পক্ষ কেউ আসিয়া তাকে বলে, অকিশোর, এই কন্যা তোমারে দিলাম, লইয়া গিয়া বিয়া করো। খলার কাছে নদী স্রোতের একটা আর পড়িয়াছে। বিকালে সেখানে জাল ফেলিতে যাইয়া কিশোর বলিল,
আজ জাল লাগামু গিয়া খলার ঘাটে। খলার ঘাটে গিয়া কিশোর বাঁশের আগায় জাল জুড়িতেছে আর তুষিতের দৃষ্টিতে ঘরগুলির দিকে তাকাইতেছে। তাহারই সমবয়সের একটি তরুণকে খলার ভিতর হইতে বাহির হইয়া আসিতে দেখা গেল। লোকটা কিশোরের নৌকার দিকেই আসিতেছে। তার এদিকে আসার কি হেতু থাকিতে পারে? কিশোর ভাবিয়া রোমাঞ্চিত হইল। এ বোধ হয় তারই কোনো ভাই হইবে, আসিতেছে সম্বন্ধের কথা চালাইতে। এ না হইয়া যায় না। সত্যই লোকটা কিশোরের নিকট আসিয়া আত্মীয়তার ভঙ্গিতে কথা বলিল। আপনার আর দেশ নাকি সুদেশ? দেখতে ইচ্ছা করে। কায়স্থ আছে, ব্রাহ্মণ আছে, শিক্ষিত লোক আছে। বড় ভালো দেশে থাকেন আপনারা। সময় নাই, এখনই জাল ফেলিতে হইবে। শিক্ষিত লোকের দেশে থাকার যে কি কষ্ট, আর এদের মতো দেশে থাকার যে কি সুখ, এ কথাগুলি অনেক যুক্তি প্রমাণ দিয়া বুঝাইয়া দিবার কিশোরের সময় নাই। কিশোর কেবল শুনিয়া গেল। আপনার সাথে একখান কুটুম্বিতা করতে চাই। কিশোরের সকল শিরা উপশিরা এক যোগে স্পন্দিত হইতে লাগিল। বলিল, আমরা গরিব মানুষ, আমরার সাথে কি আপনার আর কুটুম্বিতা মানায়? গরিব তো আমরাও, গরিবে গরিবেই কুটুম্বিতা মানায়। কি কন আপনি? এই কুটুম্বিতার জন্য কিশোর যে কতখানি ব্যাকুল, এই অনভিজ্ঞ ছেলেটাকে কিশোর সে কথা কি করিয়া বুঝাইবে? না বলিয়া দিলেও সে কি নিজে নিজেই বুঝিয়া লইতে পারে না? কিশোরের মনের আকাশে রং ধরিল। জানিয়া শুনিয়াও কেবল পুলকের তাড়নায় জিজ্ঞাসা করিল, কি কুটুম্বিতা করতে চান? বন্ধুস্তি, আপনার আমার মধ্যে বন্ধুস্তি। কত দেশে ঘুরলাম, মনের মতো মানুষ পাইলাম না। আপনারে দেখা মনে হইল এতদিনে পাইলাম। আচ্ছা, বন্ধুস্তি করলাম বেশ, মুখে মুখের বন্ধুস্তি না, বাদ্য বাজনা বাজাইয়া কাপড় গামছা বদল কইরা। বাদ্য বাজনা বাজাইয়া একটা আড়ম্বর করা যায় কিরকম কাজে, সে কেবল ওই মেয়েটাকে লইয়া করা যায়। মিতালি করা মুখের কথাতেই হয়। ও কাজে কি বাদ্য বাজনা জমে না ভালো লাগে? কিশোর খুশির স্বর্গ হইতে মরুর বালিতে পড়িয়া বলিল, আমার সাথে না শুভলার সাথে গিয়ে আপনি বন্ধুস্তি করেন। একদিন দুপুরের রোদ ঠেলিয়া বিলের পাড় দিয়া মোড়লকে ফিরিয়া আসিতে দেখা গেল। মোড়লের মুখের দিকে তাকানো যায় না। পর্বত প্রমাণ কাঠিন্য আসিয়া আশ্রয় করিয়াছে। ভয়ঙ্কর একটা কিছু যে ঘটিতে যাইতেছে তাহাতে কাহারও দ্বিমত রহিল না। এইরূপ সময় একদিন মোড়লের বাড়িতে কিশোরের ডাক পড়িল। কিশোর ছিল অন্যরকম চিন্তায় বিভোর। সে রাত দিন কেবল ভাবিয়া চলিয়াছিল কোনো একটা অলৌকিক উপায় ওই মেয়েটির সহিত তাহার বিবাহের আয়োজন হইতে পারে কিনা। তাহা না হইলে কিশোরের বাঁচিয়া থাকিয়া লাভ কি? কে তাহার পক্ষ হইতে উহাদের কাছে কথাটা তুলিবে? মোড়লের কাছে খুলিয়া বলা যাইত, কিন্তু তার মনের যা অবস্থা! এমন সময় মোড়লের ডাকে কিশোর ভয়ে ভয়ে তাহার কাছে গিয়া দাঁড়াইল। মোড়লের কথা বলিবার সময় নাই। হাতে ইশারা করিয়া মুখে শুধু বলিল, আমার স্থিরাচারে ডাকছে। এখানে কাজ এত আগাইয়া রহিয়াছে, অথচ কিশোর ইহার কিছুই জানে না। সে মোড়ল গিন্নির পায়ের ধুলা লইয়া দাঁড়াতেই গিন্নি তাহাকে একটা ঘরের ভিতরে লইয়া গেল। সেখানে নতুন একটা শাড়ি পরিয়া, পানের রসে ঠোঁট রাঙা করিয়া এবং গালে মুখে তেলের ছোপ লইয়া সেই মেয়েটা বারবার লাজে রাঙা হইয়া উঠিতেছে। মোড়ল গিন্নির হাতে দুইটি ফুলের মালা একটি কিশোরের হাতে তুলিয়া দিয়া বলিল, শাস্ত্রমতে বিয়া কইর দেশে গিয়া, অখন মালা বদল কইরা রাখো। মালা বদল হইয়া গেলে মোড়ল গিন্নি হঠাৎ ঘরের বাহির হইয়া শিকল তুলিয়া দিল। মেয়েটি ভয় পাইয়াছিল। দরজা বন্ধ, অন্ধকার ঘর, কারো মুখ কেউ দেখিতে পায় না। অবশেষে কিশোর তাহার ভয় দূর করিল। পরে মোড়ল গিন্নি শিকল খুলিয়া বন্দিকে মুক্তি দিয়া বাহির করিয়া দিল, আর বন্দিনীকে ভগিনী স্নেহে স্নান করাইয়া দিয়া রান্নাঘরে নিয়া বসাইল। কিশোরকে বলিয়া দিল, দেখো জাল্লা, উতলা হইয়া পাখির মতো পাখ বাড়াইও না, রইয়া সইয়া আগমন কইর। পরের দিন মেয়ের মা দেখিতে আসিল। মোড়ল গিন্নিকে বলিল, মালা বদল হইয়া গেছে তো? হইয়া গেছে, আর দেখা সাক্ষাৎ করাইও না মা,
অমঙ্গল হয়। দেশে গিয়া আগে শাস্ত্রমতে বিয়া হোক, কপালের কি গর্দিস মা, জামাই পাইয়া মাইয়া আমার পর হইয়া গেল, আমার তো তাতে কোনো অনাহ্লাদ নাই। অখন ঘরের মানুষের নিয়া কথা, সে মানুষে না জানি কি করে। সকল কথা শুনিয়া সুবল আনন্দে লাফাইয়া উঠিয়া বলে, দাদা, তাও এলে বাসন্তীরে তুমি এখানেই পাইয়া গেলা, অখন দেশের বাসন্তীরে কার হাতে তুইলা দিবা কও? তোর হাতে দিয়া দিলাম। সুবলের মনে একটা আশার রেশ গুনগুন করিয়া ওঠে। যে মেঘ একটু একটু করিয়া আকাশে দানা বাঁধিতেছিল, তাহাই কাল বৈশাখের ঝড়ের আকারে ফাটিয়া পড়িল। মোড়লের মোটে সময় নাই, এক ফাঁকে দুই এক কথায় জানাইয়া দিল পরবাসীদিগকে দুই একদিনের মধ্যেই খলা ভাঙিয়া যার যার দেশের দিকে পাড়ি দিতে হইবে। কিশোরকেও মোড়ল ভুলিল না। মেয়ের বাপের সামনে তাহাকে ডাকাইয়া নিয়া বলিল, কন্যা পাইয়াছে, দেশে নিয়া ধর্মসাক্ষী করিয়া বিবাহ করিও। সে তোমার জীবনের সাথী, ধর্মকর্মের সাথী, ইহকাল পরকালের সাথী। তাকে কোনোদিন অযত্ন করিও না, আর কাল তোমার শুকনা মাছ বিক্রি হইয়া যাইবে। খলাডাঙ্গার দলের সাথে তুমিও দেশের দিকে নাও ভাসাইও, আমার সঙ্গে আর দেখা হইবে না। মোড়লের সত্যিই সময় নাই। মোড়ল উঠিয়া পড়িল। মেয়ের বাপ সামনে বসিয়া আছে, রাগী মানুষ। তার কাছে কিশোর নিজেকে অপরাধী মনে করিতে লাগিল। বাপ গম্ভীরস্বরে জিজ্ঞাসা করিল, নাম কি আপনার? শ্রীযুক্ত কিশোরচাঁদ মূল্যব্রহ্মণ। পিতা শ্রীযুক্ত রামকেশব মূল্যব্রহ্মণ, নিবাস গোকর্ণঘাট, জেলা ত্রিপুরা। লোকটা এক টুকরা কাগজে টুকিয়া লইল। কিশোর নত হইয়া তাহার পায়ের ধুলা লইয়া দাঁড়াইয়া দেখে লোকটা খলার দিকে চলিয়া যাইতেছে। খলার ঘাটে সবগুলি নৌকা যাত্রার জন্য প্রস্তুত হইল। ওপারে বাসুদেবপুরবাসীরা এরই মধ্যে লাঠি কাঁধে ফেলিয়া মালকোঁচা মারিয়া পথে নামিয়া পড়িয়াছে। এপারে খলার ঘাট হইতে তাহাদিগকে স্পষ্ট দেখা যাইতেছে। কিশোরের মনে হইতেছিল আকাশকোণের কোনো মেঘলোক হইতে একখণ্ড কালো মেঘ যেন ঝটকার আভাস লইয়া দ্রুত ছুটিয়া আসিতেছে। অতদূর হইতেও ইহাদিগকে কি ভীষণ আর কি কালো দেখাইতেছে। মোড়লকে ফেলিয়া যাইতে হইবে ভাবিয়া কিশোরের মনে বড় কষ্ট হইল। তাহার কেবল মনে হইতে লাগিল, এত লোকজন, এত টাকা পয়সা, কাজ কারবারের মধ্যে থাকিয়াও লোকটা কত অসহায়, আর মোড়ল গিন্নি সে আরও অসহায়। কিন্তু যাইতেই হইবে, মোড়লের করা হুকুম। গাঙের বিদেশি রায়তদের সে কিছুতেই বিপদে জড়াইবে না। আজ বিলের পাড়ে প্রলয়কাণ্ড হইবে, তার আগে নৌকা বিদায়ের পালা। নৌকা বিদায় বড় মর্মস্পর্শী। নববধূকে নৌকায় তুলিয়া দিতে আসিয়া মোড়ল গিন্নি কাঁদিয়া ফেলিল। তার চোখে জল দেখিয়া কিশোরেরও বুক ফাটিয়া কান্না বাহির হইতে চায়। বধূ পা ধুইয়া নমস্কার করিয়া নৌকায় উঠিলে দুইখানা নৌকা একসঙ্গে বাঁধন খুলিয়া দিল, একটি কিশোরের, অন্যটি মেয়ের বাপের। কতক্ষণ তাহারা পাশাপাশি চলিল। তারপর মেঘনার পশ্চিম পাড়ের একটা শাখা নদীর মুখ লক্ষ্য করিয়া উহাদের নৌকার মুখ ঘুরাইল। উহাদের নৌকাখানা দূরে সরিয়া যাইতেছে। এখনো অনেক দূরে যায় নাই। এখনো মানুষগুলিকে চেনা যায়, এখনো স্পষ্ট দেখা যাইতেছে। ও নৌকায় একটি যৌবনোত্তীর্ণা নারী চোখে আঁচল চাপা দিয়া কাঁদিতেছে, এখন গলা ছাড়িয়া উঠিয়াছে। আর ওই যে কঠিন হৃদয় পুরুষ মানুষটি, তারও কাঠিন্য গলিয়া জল হইয়া গিয়াছে। সে কাঁধের গামছা তুলিয়া নিয়া দুই চোখে চাপা দিয়াছে। তাহাদিগকে আর চেনা যায় না। কিশোরের নৌকায় একটি নারী হৃদয়ের সকল বাঁধ ভাঙিয়া কান্নার প্লাবন ছুটিয়াছে। সারা বেলা নৌকা বাহিয়া বিকাল পড়িলে তিলকের মাথায় এক সমস্যা আসিয়া ঢুকিল। খানিক ভাবিয়া নিয়া নিজে নিজেই সেই সমস্যার সমাধান করিয়া বলিল, ডাকাইতের মুল্লুক দিয়া নাও সালামু, তার মধ্যে আবার মাইয়া লোক। আমি কই কিশোর, তুমি একখান কাম করো, পাটাতনের তলে বিছনা পাতো, কেউ যেমন না দেখে না জানে। কিশোর নৌকার তলায় কাঁথা বালিশ দিয়া বধূর প্রবাস জীবনের স্থায়ী শয্যা রচনা করিল। রাত্রি হইলে এক স্থানে নৌকা বাঁধিয়া রান্না খাওয়া সারিল।
বউকে তুলিয়া খাওয়াইল, আবার সেখানেই লুকাইয়া রাখিল। শুইবার সময় কিশোরের হাবভাব লক্ষ্য করিতে করিতে তিলক এক ধমক দিয়া বলিল, আমি বুড়া মাইনসে একখান কথা কইয়া থুই কিশোর, নাওয়ের ডরার ভিতরে নজর লাগাইও না কিন্তুক। লজ্জা পাইয়া কিশোর সুবলকে লইয়া এক বিছানায় শুইয়া পড়িল। পরের দিন আবার আঁধার থাকিতে নাও খুলিয়া দিল। তিলকের এমনই কড়া শাসন যে তাহাকে স্পর্শ করা তো দূরের কথা, তাহাকে চোখে দেখার পর্যন্ত উপায় নাই। খাওয়ানো শোয়ানোর ভার পড়িয়াছে সুবলের উপর। কিশোর নিজে নৌকার মালিক হইয়াও এ বিষয়ে তিলকের আইন মানিয়া লইতে বাধ্য হইল। নৌকার পাছায় কোড়া টানিতে টানিতে সুবল জিজ্ঞাসা করিল, দাদা, বউ তুমি মনের মতো পাইছ তো? কিশোর সলজ্জভাবে হাসিয়া বলিল, কি কইয়া কই রে ভাই, ভালো কইরা দেখলামই না, জানলামই না, কোনোদিন দেখছিলাম মনেও নাই, বিস্মরণ হইয়া গেছে, অখন আর চেহারা নুবুনা মনেই পড়ে না, কেউ বদলাইয়া দিয়া গেলেও চিনতে পারুম না। চৈত্র মাস গিয়াছে, গ্রীষ্মের বৈশাখী এ নদীতে জল বাড়িতে থাকে, আর উজানির স্রোত বহিতে শুরু করে। নদীর তীরে ধান ক্ষেত, পাট ক্ষেত, তার সরু তার অবধি জল লুটাইয়া পড়িয়াছে। গুণের কাঠি হাতে লইয়া কিশোর লাফ দিয়া তীরে নামিল। কিশোর অমানসিক শক্তিতে গুণ টানে, আর নৌকা সাপের মতো সাঁতার দিয়া স্রোত ঠেলিয়া চলে। লম্বা গুণ অনেক দূরে থাকিয়া টানিতেছে। সুবল হাত ঠিক রাখিয়া তাহার দিকে চাহিয়া চাহিয়া দেখিতেছে। তাহাকে ছোট দেখাইতেছে। একটি জায়গা হইতে নদীর পাড় ডুবিতে আরম্ভ করিয়াছে। পাতা জল ভাঙিতে ভাঙিতে একসময় হাঁটু জলে গিয়া পড়িল। হাঁটু জল ক্রমে কোমর জলে গিয়া দাঁড়াইল। কটির কাপড় ভিজাইয়া কিশোর কোমর জল ভাঙিয়াই গুণ টানিতেছে। সুবল চাহিয়া চাহিয়া দেখিতেছিল, কিন্তু লক্ষ্য ছিল না। যখন লক্ষ্য হইল, সে হা হা করিয়া উঠিল, কিশোর দাদা, তুমি করতাছো কি? গুণ মারো, গুণ মারো, নাইলা ক্ষেত অখন পানক সাপ থাকে, তুমি গুণ মাইরা নাও এ ওঠো। চৈতন্য পাইয়া কিশোর গুণ মারিয়া নৌকায় উঠিল। সুবল তিরস্কার করিল, দাদা, তোমাকে কি মধ্যে মধ্যে ভূতে আমল করে? সে কথার জবাব না দিয়া কিশোর বলিল, ভাই, আর কদিনের পথ সামনে আছে? ইথান থাইক্কা আগানগড়ের খাড়ি একদিনের পথ, আর একদিন একটানা নাও বাইতে পারলে ভৈরব হারাইয়া নাও রাখুম নিয়া কলাপুরার খাড়িতে, সেইখান থাইক্কা তিতাসের মুখ আরেক দুপুরের পথ। হিসাব মতো একদিনে আগানগড়ের খাড়ি পাওয়া গেল। সেখানে রাত কাটাইয়া নৌকা খোলা হইল, কিন্তু একদিনের স্থলে 2 দিন গত হইয়া যায়, ভৈরব বাজার আর দেখা দেয় না। সামনে হইতে হু হু করিয়া জোরালো বাতাস আসিতেছে। মেঘনার বুক জুড়িয়া ঢেউয়ের তোলপাড় চলিয়াছে। নৌকা এক হাত আগায় তো আরেক হাত পিছাইয়া যায়। 2টি প্রাণী গলুইয়ে বসিয়া দাঁড় টানিতেছে। বড় বড় ঢেউয়ের মুখে পড়িয়া নৌকা একবার শূন্যে উঠিতেছে, আবার ধপাস ধপাস আছড়াইয়া পড়িতেছে। গলুইয়ে দাঁড় হাতে প্রাণী 2টি এক একবার কোমর অবধি ডুবিয়া যাইতেছে। ঝলকে ঝলকে নৌকায় জল উঠিতেছে। মাঝে মাঝে দাঁড় টানা বন্ধ করিয়া কিশোর সে জল সেউতিতে করিয়া সেচিয়া ফেলিতেছে। নাওয়ের পাছায় সুবল বাতাসের ঝাপটায় আর জলের ছাঁটে ভেজা কাকের মতো হইয়া গিয়াছে। তবু এক একবার গায়ের সবটুকু জোর নিংড়াইয়া লইয়া চাপ দিতেছে। দম দেওয়া কলের মতো নৌকাটা সে চাপে একটু আগাইয়া গিয়াই দম ভাঙা হইয়া পিছনে সরিয়া আসিতেছে। তিলকের মুখে কথা নাই। কিশোর স্খলিত স্বরে বলিল, ভাইয়া সুবল, আর বুঝি দেশে যাওয়া হইল না? শুনিয়া ব্যথিত সুবল আরো জোর খাটাইল, একেবারে ভাঙিয়া পড়িতে চাহিল। রাঁধা খাওয়ার সময় নাই, বিশ্রামের অবসর নাই, এক চিলিম তামাক খাওয়ারও অবকাশ নাই। কোথাও নৌকা বাঁধিয়া বিশ্রাম নিবে তারও উপায় নাই। নদীর 2 দিকে চাহিলে বুক শুকাইয়া যায়, কেবল জল, কোথাও এতটুকু তীর নাই, অবলম্বন নাই, অথই অপার জল।
নির্ভরসায় বুক শুকাইয়া যায়, একটা খালের মুখও চোখে পড়িতেছে না। এই দুর্যোগের বিরুদ্ধে ঝাড়া 3 দিন লড়াই চলিল। শেষে তারা ঝিমাইয়া পড়ার আগে দুর্যোগ নিজেই ঝিমাইয়া পড়িল। যে বাতাস দৈত্যের নাসিকা গর্জনের মতো বহিতেছিল, তাহা এখন প্রজাপতির পাখার হাওয়ার মতো কোমল হইয়া গেল। মেঘনার বুকের আলোড়ন থামিয়া একেবারে স্তব্ধ হইয়া গেল। এই তো ভৈরবের বন্দর। এখানে আসিয়া মনে হইল বাড়ির কাছেই আসিতেছি। স্রোতের আড় পাইয়া নৌকা অল্প মেহনাতেই হু হু করিয়া ছুটিয়া চলিয়াছে। ভৈরব বন্দরের মালোপাড়া দেখিতে দেখিতে অনেক পিছনে পড়িয়া গেল। তাহাদিগকে সম্মুখে আগাইবার নেশাতে পাইয়াছি। এই কলাপুরার খাড়ি, নৌকা বাঁধিবার চমৎকার জায়গা, কিন্তু আকাশের কোণে আর একটু বেলা রহিয়াছে। কিশোর বলিল, চলুক নাও, রাখুন গিয়া একেবারে নয়াগাঙের খাড়িতে, যত আগাইতে পারো আগাও। সূর্য ডুবিবার আগেই নয়াগাং দেখা দিল। এখানে নয়াগাঙের এক দুরন্ত ইতিহাস মনে পড়ে। মেঘনা সরল হইয়া চলিতে চলিতে এইখানটায় একটু কোমর বাঁকাইয়াছিল। পশ্চিম পাড়ে ছিল একটা খালের মুখ, বর্ষার জলে ভরিয়া উঠিত আর 2 দিনে শুকাইয়া ঠনঠনে হইয়া যাইত। কখনো কখনো সামান্য একটু জল থাকিলে তাহাতে বৈকুণ্ঠপুর আর তাতারকান্দি গায়ের ছেলেরা গামছা ছাকিয়া পুঁটি মাছ ধরিত। সেই খালেরই মুখ। একদিন সে মুখে ফুলচন্দন পড়িল। কি করিয়া মেঘনার এইখানটাতে একটা স্রোতের বড় আবর্তের সৃষ্টি হইল, খালের মুখে ধরিল সর্বনাশা ভাঙন। ভাঙিয়া চুরিয়া মুচড়াইয়া দুমড়াইয়া মেঘনার অকৃপণ জলরাশি আছড়াইয়া পড়িতে লাগিল খালের 2 দিকের পাড়ি। তাতেও ধরিল ভাঙন। হু হু করিয়া ছুটিয়া চলিল স্রোত, সাঁই সাঁই করিয়া ফুটিল আবর্ত, হিস হিস করিয়া জাগিল উচ্ছ্বাস, হুস হুস করিয়া পড়িতে লাগিল মাটির ধস। মাটি ক্ষেত প্রান্তর ভাঙিয়া ছোট বড় পল্লী নিশ্চিহ্ন করিয়া, রাশি রাশি গাছপালা ছিন্ন বিচ্ছিন্ন করিয়া সে জলধারা দিনের পর দিন উদ্দাম গতিতে ছুটিয়া চলিল। কার সাধ্য তার গতিরোধ করে? দুর্বার দুর্মদ প্রলয়ঙ্কর গতি। চাষিরা প্রমাদ গনিয়া অকালে ফসল কাটিয়া ঠাঁই করিয়া দিল। পল্লীবাসীরা সন্ত্রাসে বিমূঢ় হইয়া তৈজসপত্র বাঁধিয়া ছাদিয়া গরু বাছুর হাঁকাইয়া লইয়া অনেক পশ্চিমে গিয়া ডেরা বাঁধিল। কালক্রমে অনেক কিছু হইয়া গেল। সে ছিল একদা একটা খাল, সে এখন স্বয়ং মেঘনা হইতেও অনেক প্রশস্তা, অনেক বেগবতী, সমধিক ভয়ঙ্করী হইয়া উঠিয়াছে। সবিস্তারে এই কাহিনী বর্ণনা করিতে তিলকের চোখ 2টি উজ্জ্বল হইয়া উঠিল। কথা কিছু নূতন নয়। তাদের গায়ের মালোরা অনেকেই এখানে মাছ ধরিতে আসে, আর নয়াগাঙের নয়া স্রোতে মাছও ধরা পড়ে অনেক। কিশোর সুবলেরাও নয়াগাঙের এই কালান্তক দিগন্ত বিসারী মোহনাটি কয়েকবার দেখিয়াছে, কাহিনীটিও শুনিয়াছে। তবু তিলক তাহা আবেগপূর্ণ ভাষা দিয়া বিস্তারিতভাবে বর্ণনা করিল। ইহাই জেলেদের রোম্যান্স। নদীর রহস্য তারা শুনিয়াও আনন্দ পায়, শুনাইয়াও আনন্দ পায়। আর শ্রোতা যদি ইতিপূর্বে না শুনিয়া থাকে, অধিকন্ত শ্রোতা যদি বক্তার কাছে নূতন মানুষ কেউ হয়, তাহা হইলে বক্তার বলার উদ্দীপনা বাঁধ মানে না। পাটাতনের তলার মানুষটির সম্বন্ধে তিলক খুবই সজাগ। নয়াগাঙের এই রহস্যময় কাহিনী সে নিশ্চয়ই কান পাতিয়া শুনিতেছে। পরিশেষে তিলক বলিল, এত কাণ্ড করিয়াও শেষে নয়াগাং কিনা মূল মেঘনাতেই গিয়া পড়িয়াছে। মোহনাটি সত্যই ভয়ঙ্কর। এবার হইতে ওপারের কুল কিনারা চোখে ঠাহর করা যায় না। হু হু করিয়া চলিতে চলিতে স্রোত একটা একটা আবর্তের সৃষ্টি করিয়াছে। 2 ধারের স্রোত মুখোমুখি হইয়া যে ঝাপটা খাইতেছে, তাহাতে প্রচণ্ড শব্দ করিয়া জল অনেক উপরে উঠিয়া ভাঙিয়া পড়িতেছে। একটা না একটা শোঁ শোঁ শব্দ দূর হইতেই কানে ভাসিয়া আসিতেছে।
এই ভয়ঙ্করের এক পাশে খাড়িটি বড় সুন্দর, বড় নিরাপদ স্থান। খালের মতো একটা সরু মুখ দিয়া ঢুকিয়া অল্প একটু গেলেই এক প্রশস্ত জলাশয়ের বুক পাওয়া যায়। শান্ত শিষ্ট জলাশয়, প্রচণ্ড বাতাসেও বড় ঢেউ ওঠে না। তারা ভিতরে ঢুকিয়া দেখে সেখানে অনেক নৌকার সমারোহ। তার বেশিরভাগ ধান ব্যাপারী, কাঁঠাল ব্যাপারী, পাতিল ব্যাপারীর নৌকা। সকলেই এখানে এক রাতের জন্য আশ্রয় নিয়াছে, ভোর হইলেই চলিয়া যাইবে। তারাও শ্রান্ত ক্লান্ত, খাইয়া দাইয়াই শুইবে। কিন্তু বাংলাদেশের পূর্বাঞ্চলের এই নদী বিহারীদের কতকগুলি নিজস্ব সম্পদ আছে। অমনিতেই তারা শুইয়া পড়ে না, ওইগুলিকে বুক দিয়া ভোগ করিয়া নিয়া তবে নিদ্রার কোলে আশ্রয় নেয়। কোনো নৌকায় মুর্শিদা বাউল গান হইতেছে। এলাহি দরিয়ার মাঝে নিরঞ্জনের খেলা, শিলপাথর ভাসিয়া গেল শুকনায় ডুবল ভেলা। জলের আসন বসন দেখা সারা সারি, বালুচরে নাও ঠেকাইয়া পলাইল ব্যাপারী। কোনো নৌকায় হইতেছে 12 মাসি, এহি তো আষাঢ় মাসে বরিশা গম্ভীর। আজ রাত্রি হবে চুরি লীলার মন্দির। কোনো নৌকায় টিমটিমে কেরোসিনের আলোর কাছে আগাইয়া জরাজীর্ণ একখানা পুঁথি সুর করিয়া পড়িতেছে। হাম্মক রাজার দেশেরে উত্তরিল শেষেরে। কোনো নৌকায় কেচ্ছা হইতেছে, কথার ফাঁকে ফাঁকে গান ভাসিয়া আসিতেছে। আর দিন ওঠে রে চন্দ্র পূবে আর পশ্চিমে, আজকা উঠছে রে চন্দ্র শানের বান্ধান ঘাটে। স্বচ্ছ আকাশের উজ্জ্বল চাঁদ মাথার উপর অবধি পাড়ি দিয়াছে। সাদা ছেঁড়া মেঘ তাহাকে ধরিবার জন্য ছোটাছুটি করিতেছে, কিন্তু নাগাল পাইতেছে না। দেখিতে দেখিতে কিশোরদের চোখে ঘুম আসিয়া পড়িল। পা টিপিয়া টিপিয়া চলার শব্দ আর চাপা গলার ফিসফাস কথা বলার আওয়াজ প্রথমে তিলকের মনোযোগ আকৃষ্ট করিল। না, কিশোরটা বেহায়ার হদ্দ, তাকে নিয়ে আর পারা যাইবে না। বিরক্ত হইয়া তিলক পাশ ফিরিয়া শুইতেছিল। এমন সময় পায়ে জোরে একটা টান পড়ায় তার তন্দ্রা পাতলা হইতে হইতে এক্কেবারে ভাঙিয়া গেল। পুরা সম্বিত পাইয়া দেখে ছইয়ের ভিতরে শুইয়াছিল। তারা তিনজনই এখন ছইয়ের বাইরে, আর তিনজনেরই পা নৌকার গুড়ার সঙ্গে দড়ি দিয়া বাঁধা। নৌকার সেই খাড়ের ভিতরে নাই, হু হু করিয়া ছুটিয়া চলিয়াছে নয়াগাঙের সেই সর্বনাশা মোহনার দিকে। তিলক চিৎকার করিয়া উঠিল, অ কিশোর, আর কত ঘুমাইবা? সাইয়া দেখো, সর্বনাশ হইয়া গেছে। এক ঝটকায় পায়ের বাঁধন ছিঁড়িয়া কিশোর এক নিঃশ্বাসে ছইয়ের ভিতর গিয়া পাটাতন খুলিল। সে নাই। অতিলক, সে নাই আমার, হাওড়ে ডাকাতি হইয়া গেছে। একটা হাত বাক্স বেসাতের মুনাফা 200 টাকা ছিল। তালাশ করিতে গিয়া তিলক দেখিতে পাইল না, বাক্স শুদ্ধ তাহাও লইয়া গিয়াছে। হায়, কি হইল রে বলিয়া কিশোর পাগলের মতো গলা ফাটাইয়া এক চিৎকার দিল। চারিপাশের জলোচ্ছ্বাসের উপর দিয়া সেই চিৎকার ধ্বনি ধীরে ধীরে ডুবিয়া গেল, কোনো প্রতিধ্বনিও আসিল না। এদিকে মাঝমোহনার জলের উচ্ছ্বাস ধ্বনি ক্রমেই নিকটবর্তী হইতেছে। নৌকাটা চুম্বকের মতো আকৃষ্ট হইয়া সেদিকে লক্ষ্য করিয়া চলিয়াছে, আর আকাশে তখন অজস্র জ্যোৎস্না। তিলক সচেতন হইয়া বলিল, শুবলা, পাশায় গিয়া হালের কোড়ায় হাত দে। প্রবলভাবে আপত্তি জানাইয়া কিশোর বলিল, না না তিলক, নাও আর ফিরাইও না। যার দিকে রোখ করছে তার দিকেই যাওক। সুবল তিলকের আপ্রাণ চেষ্টায় নৌকাখানা কোনো মতে আসন্ন ধ্বংসের হাত হইতে রক্ষা পাইল। রাত্রির বিভ্রান্তিতে কুলকিনারা দেখা যাইতেছিল না, তাহাও শেষ পাওয়া গেল। রাতটা বিশ্রী রকমের দীর্ঘ, ফুরাইতেছিল না। অবশেষে তাহাও ফুরাইয়া সকাল হইল। কিন্তু রাতের ঝড়ে পাখির সেই যে ডানা ভাঙিল, সে ডানা আর জোড়া লাগিল না। কিশোর নাড়ি গিয়া বসিয়াছিল, বারবার হাত হইতে দাঁড় খসিয়া পড়িতেছে দেখিয়া তিলকের দয়া হইল। যাও কিশোর, দাঁড় তুইলা
ছইয়ের তলে যাও। কিশোর ছইয়ের ভিতর আসিয়া পাটাতনির উপরে বসিল। পাটাতনির নিচেই সে ছিল, এখন সে কোথায়? সুবলের হাতে হালের বৈঠাও নিস্তেজ হইয়া আসিল। কেবল তিলকের বৃদ্ধ হাতের দাঁড়টানাকে সম্বল করিয়া নৌকা মন্থর গতিতে আগাইতে লাগিল। এখানে তিতাসের মোহনা, মোহনার সঙ্গে সম্পর্ক চুকাইয়া এখন ইহারই মুখ দিয়া প্রবেশ করিতে হইবে। যাইবার সময় মুখটা আরও সংকীর্ণ ছিল, এখন বর্ষার জলে সে মুখ অনেক বড় হইয়া গিয়াছে। তিতাসের মুখের ভিতর ঢুকিয়া খানিক আগাইবার পর সুবল দুত্তরি বলিয়া দাঁড় তুলিয়া ফেলিল। বাঁশের খুঁটিটা একটানে তুলিয়া লইয়া মাটিতে ঠেকাইয়া কয়েকটা পাড় দিল। তারপর তার সঙ্গে নৌকার দড়ি বাঁধিয়া ছইয়ের ভিতরে ঢুকিয়া শুইয়া পড়িল। আরও একটু বেলা ছিল, আরও একটু আগানো যাইত, কিন্তু তিলক মুখ খুলিয়া এ কথা বলিতে সাহস পাইল না। আবার রাত আসিল, রাত গভীর হইল এবং এক সময় ফুরাইয়া গেল। পূর্ব দিকের আকাশ খোলসা হইয়া আসিতেছে। কিশোর কি ভাবিয়া উঠিল, মাঝ নৌকায় দাঁড়াইয়া সেদিকে কতক্ষণ তাকাইয়া রহিল। তারপর গলুইয়ে গিয়া হাত বাড়াইয়া জল স্পর্শ করিল। হাত জলে লাগে নাই, কিসে যেন লাগিয়াছে, কিন্তু বড় নরম, আর কি ভীষণ ঠান্ডা। ঘাড় বাড়াইয়া চাহিয়া দেখিল স্পষ্ট দেখা যাইতেছে। দেখিয়া কিশোর খুব জোরে একটা চিৎকার দিল। একটা নারী দেহ ভাসিয়া রহিয়াছে, কোমর হইতে পা অবধি এক্কেবারে খাড়া জলের নিচে। বুকটা চিতাইয়া ভাসিয়া উঠিয়াছে, গলা টান হইয়া মাথা পিছন দিকে ঢলিয়া রহিয়াছে। লম্বা চুলগুলিকে লইয়া তিতাসের মৃদু স্রোত টানাটানি করিতেছে। অতিলক, দেখা যাও। চোখ কচলাইয়া তিলক বলিল, কি কিশোর? তারে পাওয়া গেছে। তিলক উঠিয়া আসিয়া মরাটাকে দেখিয়া রাম রাম বলিতে বলিতে সুবলকে ডাকিয়া তুলিল। তারপর কাল বিলম্ব না করিয়া নৌকা ছাড়িয়া দিল। কিশোর ছইয়ের ভিতর চুপ করিয়া বসিয়াছিল। দাঁড় টানিতে টানিতে ক্লান্ত হইয়া তিলক ছইয়ের ভিতরে আসিয়া বসিল। আগে লক্ষ্য করে নাই, মালসার আগুনে টিকা ডুবাইয়া তামাকের চোঙ্গাটা কোথায় কিশোরকে জিজ্ঞাসা করিয়া যখন কোনো সাড়া পাইল না, তখন লক্ষ্য করিল কিশোরের চোখ দুইটা অস্বাভাবিক রকমের বড় আর জবা ফুলের মতো লাল হইয়া গিয়াছে। মুখে ফুটিয়া উঠিয়াছে ভীষণ এক দানবীয় ভাব। মাঝে মাঝে ডাইনে বাঁয়ে নিচে উপরে চোখ ঘুরাইতেছে। আতকাইয়া উঠিয়া তিলক চিৎকার দিল, অশুভলা, দেখা যা, কিশোর পাগল হইয়া গেছে।